অনেকদিন আগে এই গ্রামে কিরিটি চরণ নামে এক তান্ত্রিক থাকতেন। তিনি তন্ত্র সাধনায় বেশ পারদর্শীও ছিলেন। ভূত প্রেতের আড্ডাস্থল ছিল তার বাসভূমি। ওখানে বসেই তিনি তার তন্ত্র সাধনার কাজ করতেন। সন্ধে পেরিয়ে রাত হয়ে গেছে। হারান মাঝি যত তাড়াতাড়ি পারে নৌকাটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এমন সময় হঠাৎ মেঘ গর্জে উঠল আকাশে। নদীতে জোয়ার থাকায় নৌকা চালাতে খুবই কষ্ট হচ্ছিল। তাই হারান বলল, দেখেছেন তো বাবু, কেন আপনাকে বারণ করেছিলাম এ পথে আসতে? এসবই হলো ওই পিশাচের কাজ, সে সব করতে পারে। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ হারান। প্রাকৃতিক দুর্যোগের থেকেই এমনটা হচ্ছে। তুমি সাবধানে নৌকাটা চালাও। কিছুক্ষণের মধ্যেই ঝড়ের সাথে শুরু হলো প্রবল বৃষ্টি। এত জোরে বৃষ্টি পড়ছে, খালি চোখে কিছুই দেখা যাচ্ছে না। অন্ধকারের মধ্যে দূরে কি রয়েছে তাও ঠাহর করা যাচ্ছে না। এমন অবস্থায় দাঁড় বেয়ে নৌকা বয়ে নিয়ে যাওয়া মৃত্যুষ্ম। জলে জোয়ার থাকায় নৌকাটি দুলতে শুরু করল। একটু অমনোযোগিতা দেখালেই প্রায় জলে ডুবে মরতে হবে। হারান মাঝির মাথায় হাত পড়ল। তখন আমি দেখলাম হারান শুধু ঠাকুরের নাম জপ করছে আর কোনো রকমে দাঁড়টা বয়ে নিয়ে চলেছে। হঠাৎ একটা ঘাটে এসে নৌকা গেল আটকে। জলের তোরে হাজার চেষ্টা করেও নৌকাকে সামনের দিকে নিয়ে যাওয়া সম্ভব হলো না। হারান মাঝি ক্লান্ত হয়ে পড়ল, তবুও কোনো উপায় বার করতে পারল না। বৃষ্টির বেগটা সেই সময় একটু কমেছে। ঝড়ের দাপটটাও প্রায় অনেকটাই কেটেছে। এখন খালি চোখে চারিদিকটা বেশ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। আমি ঘাটে নেমে নৌকাটিকে হাত দিয়ে ঠেলে জলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠলাম না। অন্যদিকে হারান মাঝি ভয়ে কাঁপছে। আমি সেটা দেখে বড্ড অবাক হলাম। ও হারান মাঝি, কি হয়েছে বলো তো? তুমি এমনভাবে ভয়ে কাঁপছো কেন? তোমার চিন্তা কি? আমরা তো একটা ঘাটে এসে ভিড়েছি। এসো, নৌকাটাকে এখানে বেঁধে আমরা বরং একটু ওই দিকে যাই। কাউকে জিজ্ঞাসা করি এখান থেকে মুকুন্দনগর যেতে কতক্ষণ সময় লাগবে। যদি আশেপাশে রাতে থাকার কোনো ব্যবস্থা হয়ে যায় তাহলে তুমি আর আমি এখানেই রাতটা কোনো রকমে কাটিয়ে দেব। তারপর সকাল হলে আমরা আবার নৌকা নিয়ে বেরিয়ে পড়ব মুকুন্দনগর এর উদ্দেশ্যে। এত রাতে আর নৌকা চড়ে না যাওয়াই ভালো, কি বলো হারান মাঝি? দাদা বাবু, সর্বনাশ হয়ে গেছে। আমরা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছি। আপনি হয়তো জানেন না, এই জায়গাটির নাম ধানসিঁড়ির শ্মশান ঘাট। আর এর পাশেই রয়েছে ধানসিঁড়ির সেই কুখ্যাত শ্মশান, পিশাচের আতুর ঘর। সবাই বলে সে এখানেই নাকি থাকে। আমরা এখানে কোনো বাসস্থান পাওয়া তো দূরের কথা, খাওয়ার জলটাও হয়তো পাবো না। তাড়াতাড়ি চলুন, আমাদের এখান থেকে পালাতেই হবে। কোথায় পালাবো এত রাতে? বললেই হলো নাকি? পালাতে তো আমাদের হবেই বাবু, না হলে কেউ প্রাণে বাঁচব না। ওই যে কারুর পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন আপনি? আপনি থাকলে এখানে থাকুন বাবা, আমি চললাম, আর এখানে এক মুহূর্ত নয়। এই কথাটি বলেই হারান রুদ্ধশ্বাসে দৌড় লাগালো। আমি অনেকবার তাকে পিছন থেকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু হারানের কোনো কথা কানেই গেল না। সে দৌড়ে এক নিমেষে অন্ধকারের মধ্যে গায়েব হয়ে গেল। আমি তখন পড়লাম মহাবিপাকে। এই অচেনা জায়গায় এখন আমি একেবারে একা। চারপাশে কোনো মানুষজন নেই, কোনো ঘরবাড়িও নেই। কোনো বিপদ হলে বাঁচাবার কেউ নেই। তবুও বুকে সাহস এনে আমি শ্মশান ঘাটের দিকে চলতে থাকলাম। আমার মনে হলো শ্মশানে ডোমরা অন্তত থাকবে। তাদের কুটিয়াতেই কোনো রকমে রাতটা কাটিয়ে দিতে হবে আমাকে। কিছু দূর যেতেই আমি বড্ড অবাক হলাম। চারিদিকে কোথাও শ্মশানের লেশমাত্র নেই। বন জঙ্গলে ভরা একটি জায়গা। আরো কিছুটা এগোতে একটি কুটির চোখে পড়ল। এই ঘন জঙ্গলের মধ্যে, যেখানে কোনো মানুষই বলতে গেলে থাকে না, সেখানে এরকম একটা কুটির কোথা থেকে আসলো? তখন আমার ভয়টা হঠাৎ বেড়ে গেল। তবুও কুটিরের সামনে গিয়ে আমি দাঁড়ালাম। ভাবলাম একবার কুটিরের দরজাটায় ধাক্কা দিয়ে দেখি, যদি ভিতরে কেউ থাকে। কুটিরের কাছে যেতেই আমার বুকটা কেমন ছ্যাঁত করে উঠল। তবুও কোনো রকমে বুকে বল নিয়ে আমি দরজায় ধাক্কা দিতে যাব, এমন সময় লক্ষ্য করলাম ঘরের ভেতর থেকে এমনিতেই কেউ একজন বেরিয়ে এলো। আপনি কে? আপনাকে তো কোনোদিন এই গ্রামে দেখিনি। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি এই গ্রামে নতুন এসেছি। আসলে পেশায় আমি একজন ডাক্তার।
মুকুন্দনগর এ যাবার উদ্দেশ্যে নদীপথে পাড়ি দিয়েছিলাম, কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টির জন্য নৌকাটিকে রাস্তায় থামিয়ে দিতে হলো। এত রাতের অন্ধকারে মাঝি আর মুকুন্দনগর যেতে সাহস করল না। ধানসিঁড়ির ঘাটে এসে নৌকাটি গেল আটকে। তাই অগত্যা নৌকাটিকে ঘাটে বেঁধে আমি এদিক ওদিক একটু ঘুরছিলাম আশ্রয়ের উদ্দেশ্যে। কিছুটা দূর আসতেই আপনার কুটিরটি নজরে পড়ল, তাই ভাবলাম একবার এদিকটা এসে একটু খোঁজ করে দেখি। তো আপনার সাথে সেই মাঝিটি কোথায়? না মানে আসলে আসলে কি? আমাকে বিশ্বাস করে বলতে পারেন। আসলে মাঝি বলছিল এদিকটা নাকি ধানসিঁড়ির শ্মশান ঘাট, আরও একটা অবান্তর কথা বলছিল সে। আর কি বলছিল সে? না থাক, ছাড়ুন না, এমন কিছু নয়। পিশাচের কথা বলছিল কি? আপনি কি করে জানলেন? আমি জানি না, আসলে আন্দাজ করে বলছি আপনাকে। সকলের মনের মধ্যেই একটা ভয় রয়েছে তো। গ্রামের মধ্যে নাকি পিশাচ বেরোয় রাতের অন্ধকারে। সেই ভয়তেই রাত নামার পরে আর কেউ রাস্তায় বেরোতে চায় না। এই দেখুন না, আমিও কুটিরের দরজা বন্ধ করেই বসে আছি। আপনার পায়ের আওয়াজ পেয়ে হঠাৎ দরজাটা খুলে দেখলাম। কেন আপনার ভয় করল না? আমার বদলে যদি পিশাচ আসতো? আসলে গ্রামের সকলে বলে পিশাচ নাকি নিঃশব্দে আসে, তার পায়ের আওয়াজ পাওয়া যায় না। আপনি যখন আসছিলেন তখন আপনার পায়ের আওয়াজ আসছিল, তাই সেই ভয়টা মনের মধ্যে আসেনি। যাক, বাইরেই দাঁড়িয়ে থাকবেন নাকি ভিতরেও আসবেন? হ্যাঁ হ্যাঁ, চলুন ভিতরে গিয়ে বসি। তারপর লোকটির সাথে আমি ও ভিতরে গিয়ে বসলাম। আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। সেই ট্রেন থেকে নামার পর হেঁটেই চলেছি। তারপর কোনো রকমে একটা রিক্সা করে নদীর ঘাটে পৌঁছে একটি নৌকা পাই। নৌকার মাঝিকে অনেক কষ্টে রাজি করিয়ে যাও বা মুকুন্দনগর যাওয়ার ব্যবস্থা করেছিলাম, তাও সফল হলো না। পথের মধ্যে প্রবল ঝড় বৃষ্টিতে অর্ধেক পথ এসেই মাঝি গেল পালিয়ে, আর আমি পড়ে রইলাম একা। সবই বুঝলাম, কিন্তু আপনার ভয়ের কোনো কারণ নেই। আপনি এখন আমার কুটিরে রয়েছেন, এই কুটির সুরক্ষিত। আপনি কি কিছু খাবেন? না না, আপনাকে ব্যস্ত হতে হবে না, আমি সঙ্গে করে খাবার নিয়ে এসেছি। একটু বিশ্রাম নিয়ে আমি খেয়ে নিব। আচ্ছা, বেশ বেশ। আচ্ছা, আপনি কি এখানে একাই থাকেন, এরকম একটা নির্জন জায়গায়? আপনার ভয় করে না? পিশাচের আতঙ্কে তো গোটা গ্রামই প্রায় আতঙ্কিত দেখলাম। আপনার প্রাণের ভয় নেই? প্রাণের ভয় নেই বললে ভুল হবে, কিন্তু রাতের পরে আমি আর কুটিরের বাইরে তেমন বেরোই না। সেই কারণে পিশাচের দ্বারা আক্রান্ত হবার সম্ভাবনাও একটু কম। আচ্ছা, আপনার ঘরের মধ্যে তো তেমন কিছুই নেই, শুধু একটা খাট, রান্না বান্না করবার ও কোনো জায়গা দেখতে পাচ্ছি না। তাহলে আপনি এখানে থাকেন কিভাবে? লোকটার কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগলো। আমি ভাবলাম লোকটির কত কষ্ট, এরকম একটা নির্জন জায়গায় একা একা থাকে সে, অথচ খাওয়া দাওয়াও ঠিক মতো করতে পারে না। আচ্ছা, এই পিশাচের ব্যাপারটা কি বলুন তো? সবাই দেখলাম ভয়েতে একেবারে তটস্থ হয়েছিল। আপনি শুনবেন তার কথা? বেশ, তবে শুনুন। অনেকদিন আগে এই গ্রামে কিরিটি চরণ নামে এক তান্ত্রিক থাকতেন। তিনি তন্ত্র সাধনায় বেশ পারদর্শীও ছিলেন। ভূত প্রেতের আড্ডাস্থল ছিল তার বাসভূমি। ওখানে বসেই তিনি তার তন্ত্র সাধনার কাজ করতেন।